17 বছর পর কারাভোগের পর মুক্তি পেলেন সাবেক উপমন্ত্রী পিন্টু। ফ্যাসিবাদ থেকে উত্তরণে নির্বাচিত সংসদ ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বললেন মির্জা ফখরুল। নভ থিয়েটার ও পদ্মা সেতু মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করবে দুদক। হাসিনার দুর্নীতির অনুসন্ধানকে অগ্রাধিকার দিচ্ছে সরকার, জানিয়েছেন প্রেস সচিব। শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের চিঠির উত্তর দেয়নি ভারত, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। একলা চলো নীতির কারণে দুর্বল হয়ে পড়ছে সরকার, অভিযোগ মান্নার। গণ অভ্যুত্থানের পরও আমাদের আচরণে পরিবর্তন আসেনি, অভিমত বিশিষ্টজনদের। দেখছেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 17 বছর কারাভোগের পর মঙ্গলবার মুক্তি পেলেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু। এদিকে বিএনপি নেতারা বলেছেন, গুম, খুন আর গণহত্যার জবাব না দিয়ে জনগণের সামনে আসার কোনো অধিকার নেই আওয়ামী লীগের। বিএনপি কোনো অন্যায় অবিচারের সাথে যুক্ত হবে না, আরো জানাচ্ছেন ফারুক বাবু। জীবনের 17টি বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে কাটিয়ে অবশেষে মুক্ত বাতাসে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। 21শে আগস্ট গ্রেনেড হামলার মিথ্যা মামলায় ফাঁসির দণ্ড মাথায় নিয়ে কারাগারে ছিলেন তিনি। সকালে কাশিমপুর কারাগার থেকে মুক্তি পান আব্দুস সালাম পিন্টু। এ সময় বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে স্বাগত জানান। একই মামলায় মুক্তি পেয়েছেন বিএনপি নেতা ও সাবেক কমিশনার আরিফুল ইসলাম আরিফ। যেভাবে এই স্বৈরাচারকে আপনারা উৎখাত করেছেন, আগামী দিনে তারেক রহমানের নেতৃত্বে আমরা নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যাব। কারাগার থেকে মুক্তি পেয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুলের শ্রদ্ধা জানান আব্দুস সালাম পিন্টু। উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 17 বছরের কারাবন্দী জীবনের অবর্ণনীয় কষ্টের কথা তুলে ধরেন আব্দুস সালাম পিন্টু। বিগত 4 বছর 6 মাস কারাগারে আমার পরিবারের সাথে আমার দেখা করতে দেওয়া হয় নাই। আমাকে বন্ধ অবস্থায় রাখা হয়েছিল, পরিবারের সাথে কোনো যোগাযোগ আমি করতে পারি নাই। বিএনপির লাখো নেতাকর্মীর নামে মিথ্যা মামলা ও জঙ্গি তকমা দেওয়ার নিন্দা জানান বিএনপি নেতারা। বলেন, শেখ হাসিনা মুক্তিযুদ্ধের পক্ষের ছিলেন না, তিনি প্রকৃত মুক্তিযোদ্ধাদের নির্যাতন করেছেন। একটা ফ্যাসিস্ট সরকার এমনই করে, কিন্তু ইতিহাস সাক্ষী যে তারা পালিয়ে যায় আর সালাম পিন্টুর মতো মানুষরা মুক্ত হয়। এই মুক্ত বাংলাদেশে মুক্ত সালাম পিন্টুদের মাধ্যমে আগামী দিনে আমরা সেই বাংলাদেশ গড়ে তুলব যে বাংলাদেশের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। আজকে সেই ভয়ঙ্কর ফ্যাসিস্ট খুনি যে বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা, গলিপথ, মেঠোপথকে রক্তাক্ত করেছে শুধুমাত্র নিজেকে ক্ষমতায় থাকার জন্য, তিনি আজকে পালিয়ে গেছেন। তার যারা গুণ কীর্তন করেন দেশের ভিতরে দেশের বাইরে, একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, তারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, আওয়ামী লীগ 2024-এর মতো 1971 ও 75 সালে পালিয়ে যায়। দলটির নেতারা 3 বার দেশ ছেড়ে পালিয়েছে। এ সময় সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ভারত ফেরত না দিলে দেশটির বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়া হবে। যেমন এবার শেখ হাসিনা পালিয়ে গেছে, 300 এমপি পালিয়ে গেছে, সমস্ত মেয়ররা পালিয়ে গেছে, পৌরসভার মেয়ররা পালিয়ে গেছে, উপজেলা চেয়ারম্যান পালিয়ে গেছে, অধিকাংশ ইউনিয়ন চেয়ারম্যান পালিয়ে গেছে, আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে। আর একবার পালন দেখলাম, সেটা হচ্ছে শেখ মুজিবকে যখন 15 আগস্টে হত্যা করল। ভারতে শেখ হাসিনাকে ফেরত দেওয়া ছাড়া তাদের কোনো উপায় নেই। আমরা যেভাবে পার্শ্ববর্তী প্রতিবেশকে পাল্টাতে পারবো না, তারাও প্রতিবেশী বাংলাদেশকে পাল্টাতে পারবে না। ভারত ভিসা বন্ধ করে নিজেরাই বিপদের সম্মুখীন হয়েছে এমন কথা উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, ভারত বাংলাদেশ ছাড়া চলতে পারবে না। ফারুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। এদিকে গণহত্যা জড়িতদের কাউকে বিএনপিতে নেওয়া হবে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ত্রাসীদের বিএনপিতে কোনো ঠাঁই নেই বলে হুঁশিয়ারি করেন তিনি। মঙ্গলবার সকালে ঠাকুরগাঁও প্রেস ক্লাবে বিএনপি মহাসচিবের পক্ষ থেকে 2000 শীতার্থের মধ্যে শীত বস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের তিনি
এসব কথা বলেন। ফ্যাসিবাদ থেকে উত্তরণ ও দেশকে দুর্নীতিমুক্ত রাখতে নির্বাচিত সংসদ দিয়ে দেশ পরিচালনা ও গণতন্ত্র প্রতিষ্ঠা ছাড়া অন্য কোনো উপায় নেই বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুর্নীতি ফ্যাসিবাদ থেকে উত্তরণ হচ্ছে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত, রেস্টোরেশন অফ ডেমোক্রেসি, জনগণের যে শাসন সেই শাসনকে স্থাপিত করতে হবে। অর্থাৎ জনগণের যে পার্লামেন্ট, জনগণের যে নির্বাচিত যে পার্লামেন্ট, সেই পার্লামেন্ট দিয়ে দেশ পরিচালনা করতে হবে, সেই সরকার দিয়ে দেশ পরিচালনা করতে হবে। জানি বললে অন্য কোনো উপায় আছে বলে আমার জানা নেই। আমার বয়স হয়ে গেছে, আমি জানি যে একটা ইনস্টিটিউশন যদি তৈরি করা যায়, প্রতিষ্ঠানগুলো যদি নির্মাণ করা যায় গণতন্ত্রের, তাহলে সেটাই হবে সবচেয়ে বড় রক্ষা। যারা সন্ত্রাসী, যারা গণহত্যার সঙ্গে জড়িত হয়েছিল, যারা হত্যা করেছে, দুর্নীতির সঙ্গে জড়িত, তাদের কাউকে বিএনপিতে নেওয়া হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 2002 সালে বঙ্গবন্ধু নব থিয়েটার নির্মাণে দুর্নীতির 3 মামলা তদন্ত আবার শুরু হচ্ছে। তার বিরুদ্ধে আশ্রয়ণ প্রকল্প সহ 8 প্রকল্পে 21,000 কোটি টাকা লোপাটের পূর্ণাঙ্গ তথ্য পেতে প্রধান উপদেষ্টা সচিব বরাবর চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন। সংস্থাটি পদ্মা সেতু দুর্নীতি ষড়যন্ত্র মামলাটিও তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। রিপোর্ট ফরুক বাবুর। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের প্রথম মেয়াদের বিজ্ঞান চর্চায় আগ্রহ বাড়ানোর যুক্তি দেখিয়ে একটি নব থিয়েটার নির্মাণের পরিকল্পনা নেয় আওয়ামী লীগ সরকার। নামকরণ করা হয় বঙ্গবন্ধু নব থিয়েটার। 2001 সালে ক্ষমতা ছাড়ার ঠিক 2 দিন আগে একনেক সভায় এ প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ বাড়িয়ে 120 কোটি টাকা লোপাট করেন শেখ হাসিনা। 2002 সালে এই অভিযোগে শেখ হাসিনা সহ তার সরকারের সাবেক 7 মন্ত্রী ও সংশ্লিষ্ট 14 জনের বিরুদ্ধে তেজগাঁও থানায় মামলা করে তৎকালীন দুর্নীতি দমন ব্যুরো। 2010 সালে বঙ্গবন্ধু নব থিয়েটার নির্মাণে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের হওয়া 3টি মামলা বাতিল করে হাইকোর্ট। শেখ হাসিনার রিট আবেদনে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং বিচারপতি বোরহান উদ্দিনের বেঞ্চ রায় দিয়ে বলেছিল অসৎ উদ্দেশ্যে মামলাগুলো করা হয়েছিল। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে টাকা লোপাটের তদন্তে তথ্য পেয়ে প্রধান উপদেষ্টার দপ্তরে চিঠি দিয়েছে দুদক। মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, খুরুশকুল বিশেষ আশ্রয়ণ প্রকল্প 2, বেবজা সহ 8 প্রকল্প বাস্তবায়নের আড়ালে দুর্নীতির মাধ্যমে 21,000 কোটি টাকা লোপাটের অভিযোগ শেখ হাসিনার বিরুদ্ধে। অনুসন্ধান সংক্রান্ত তথ্যাদি পাওয়ার পরে এগুলি পর্যালোচনা করবেন তারা, এবং এটার সাথে অভিযোগ প্রমাণের সহায়ক এবং অভিযোগ সংশ্লিষ্ট যারা থাকবেন তাদের সবাইকে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হবে। এছাড়া রাজশাহী 2 আসনের সাবেক সংসদ সদস্য মনসুর রহমান ও সাবেক স্থানীয় সরকার বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্যের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। এদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুর্নীতির অনুসন্ধান সরকার অগ্রাধিকার ভিত্তিতেই দেখছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, যারা দুর্নীতিতে সহযোগিতা করেছে তাদের দুর্নীতিরও অনুসন্ধান হবে। মঙ্গলবার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব জানান, সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। এর মধ্য দিয়ে সবার সাইবার সুরক্ষা নিশ্চিত করতে পারবে সরকার। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁওয়ে নিজ কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। গণভবনে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রতিষ্ঠার প্রস্তাব অনুমোদন পায় বৈঠকে। এছাড়াও সাইবার সুরক্ষা অধ্যাদেশ 2024-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। পতিত স্বৈরাচার শেখ হাসিনা এটাকে ইউজ করেছিলেন দেশে একটা ভয়ের পরিবেশ, কেউ যেন তার অপিনিয়নকে ফ্রিলি এক্সপ্রেস করতে না পারেন, সেইটাকে বন্ধ করার জন্য। তো সেইটাকে চেঞ্জ করে এখন একটা সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ওইটাকে যেহেতু স্ক্র্যাপ হয়েছে এটা ডিসিশন, সেটার একটা অনুমোদন করা হয়েছে। এবং এটার মূল ইস্যু হচ্ছে আমরা সাইবার স্পেসকে সবার জন্য আমরা সেভ করতে চাই। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফেরানোর সময় সাপেক্ষ হলেও তার বিচারের ব্যাপারে আশাবাদী সরকার।
শেখ হাসিনা বিচারের সম্মুখীন হবেন। তার বিষয়ে আপনারা দেখেছেন, তার আমরা দেখেছি যে তার ক্রাইমগুলো ভয়াবহ। এই জায়গাটা আমাদের জাস্ট কাজগুলো শুরু হয়েছে, আরও ডিটেল কাজ তো আপনারা দেখতে পাবেন সামনে, এবং এটা নিয়ে আমাদের খুবই টপ প্রায়োরিটিতে এটা। আপনি জানেন উনি একটা চোরতন্ত্র এখানে জারি করেছিলেন, তো সেই চোরতন্ত্রে কারা কারা আসলে তার সাথে এই মহাচুরিতে জড়িত ছিল এটা বাংলাদেশের মানুষ জানতে চায়, এবং এটা জানানোটা আমাদের একটা নৈতিক দায়িত্ব। তিনি জানান, বঞ্চনা নিরসন কমিটির সুপারিশে বঞ্চিত 764 জনের পদোন্নতি অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। 119 জনকে সচিব পদে, 41 জনকে গ্রেড 1-এ এবং অতিরিক্ত সচিব পদে 528 জন, এবং যুগ্ম সচিব পদে 72 জন, এবং উপসচিব পদে 4 জন কর্মকর্তাকে ভূতাপক্ষে পদোন্নতি প্রদানের সুপারিশ করেছে। পদোন্নতির বাস্তবায়নে বকেয়া বেতন, আনুতোষিক ও পেনশন বাবদ এককালীন আনুমানিক 42 কোটি টাকা এবং পরবর্তীতে পেনশন বাবদ আনুমানিক বার্ষিক অতিরিক্ত 13 কোটি টাকা বরাদ্দ করার কথা বলা হয়েছে। সুপারিশ বাস্তবায়নে অর্থ জনপ্রশাসনকে ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে উপদেষ্টা পরিষদ। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। গণঅভ্যুত্থানের মুখে দেশ থেকে পালিয়ে ভারতে আশ্রয় নেওয়া ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের চিঠির জবাব এখনও ভারত দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। জানান, দিল্লির চিঠির জবাব দিলে সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। স্বাভাবিক সময়ের মধ্যে উত্তর না পেলে তাগাদাপত্র দেওয়া হবে বলেও জানান তিনি। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। অপরাধীদের দেশে ফিরিয়ে এনে বিচার করতে 2013 সালে ভারতের সাথে বন্দি বিনিময় চুক্তি করে সে সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভাগ্যের নির্মম পরিহাসে সেই বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে ফেরত চেয়ে সোমবার চিঠি দিয়েছে ঢাকা। তবে দিল্লি থেকে এখনও কোনো জবাব আসেনি বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। গতকালকে এই কূটনৈতিক পত্রটা হস্তান্তর করা হয়েছে এবং এখন পর্যন্ত আমাদের জানা মতে সরকারি চ্যানেলে আমরা কোনো উত্তর পাইনি। আপনি যেটার কথা বলেছেন এগুলা মিডিয়াতে এসেছে, স্পেকুলেটিভ। এই মুহূর্তে এটা নিয়ে কোনো মন্তব্য আমরা করব না, বরঞ্চ আমরা অপেক্ষা করব ভারত সরকারের উত্তরের জন্য। সেই উত্তরের উপর ভিত্তি করে বাংলাদেশ সরকারের পরবর্তী পদক্ষেপ নির্ধারিত হবে। জবাবের জন্য একটা স্বাভাবিক সময় পর্যন্ত বাংলাদেশ অপেক্ষা করবে বলেও রফিকুল আলম জানিয়েছেন। কারণ আপনারা যদি এক্সট্রাডিশন ট্রিটিটা দেখেন, আমি যতটুকু মনে করতে পারি এখানে কোনো টাইম লিমিট মেনশন করা নাই। সুতরাং এটার উত্তর পাওয়ার জন্য ভারত সরকারের পক্ষ থেকে উত্তর আসার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা একটা সময় পর্যন্ত নিশ্চয়ই দেখব, যে কোনো জিনিসের উত্তর দেওয়ার একটা স্বাভাবিক সময় আছে। যদি সেই সময়ের মধ্যে উত্তর না আসে তাহলে এটার আরেকটা তাগিদপত্র দেওয়া হবে, আবার জানানো হবে যে আমরা এটার জন্য উত্তর এক্সপেক্ট করছি। তো প্রত্যেকটা বিষয়ের উপরে ভিত্তি করে সেটা স্বাভাবিক সময় নির্ধারিত হয়। আপনারা নিশ্চয়ই অনুধাবন করছেন যে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা অত্যন্ত সংবেদনশীল একটা বিষয়। এই সংবেদনশীল বিষয়ে স্বাভাবিক সময় কি, এটার কোনো ব্র্যাকেটিং করা আমার মনে হয় আমার তরফ থেকে বা আপনাদের তরফ থেকে কোনো রকমের ইন্টারপ্রেট করার কোনো সুযোগ নাই। এটা যতটুক সময় দুই দেশের সরকার মনে করবে যে এটা কারেক্ট, তারা সেভাবেই ডিসাইড করবে। ভারতে থেকে বিভিন্ন দেশের দলীয় ফোরামে শেখ হাসিনার বক্তব্য দেয়াকে অন্তর্বর্তী সরকারের পছন্দ না করার বিষয়টিও দিল্লিকে জানিয়ে দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। আমার মনে হয় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আশুলিয়া 6টি মরদেহ পোড়ানোর ঘটনায় ঢাকা 19-এর সাবেক এমপি সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গ্রেফতারি পরোয়ানা জারি হওয়া বাকি 4 জনের নাম পরিচয় প্রকাশ করা হয়নি। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, শেখ হাসিনাকে দেশে ফেরাতে পারলে বিচার কাজ আরও সহজ হবে। এস এম ফয়াজের রিপোর্টে বিস্তারিত। 5 আগস্ট 2024 দুপুর থেকে বিজয় উল্লাস গোটা দেশে। ছাত্র জনতার তোপের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান শেখ হাসিনা। তারপরও নির্বিচারে গুলি করে হত্যা করা হয় ছাত্র জনতাকে। শুধু তাই নয়,
আলামত নষ্ট করতে লাশে আগুন ধরিয়ে দেয় পুলিশ। সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় দেশজুড়ে দেখা দেয় তীব্র প্রতিক্রিয়া। লাশ পোড়ানোর সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের গ্রেফতার ও বিচারের দাবি ওঠে। দেশ ছেড়ে পালানোর সময় বিমানবন্দরে আটক হন ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল কাফি। পরে গ্রেপ্তার হন এএসপি শাহিদুল ইসলাম। তারা দুজনেই আছেন কারাগারে। এই ঘটনায় 6 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়। শুনানি শেষে সাভার আশুলি এলাকার সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম ও 4 পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রথমে গুলি করে হত্যা করা হয়। হত্যা করার পরে তাদের প্রথমে চ্যাংদলা করে একটা রিক্সা ভ্যানের মধ্যে উঠানো হয়। ওইখানে কিছুক্ষণ ফেলে রাখার পরে পরবর্তী সময়ে পুলিশের একটা ভ্যান নিয়ে আসে, সেই ভ্যানে তাদেরকে উঠানো হয়। ভ্যানটা সেখান থেকে সরিয়ে থানার পাশে একটা জায়গায় একটা দোকানের সামনে দাঁড় করিয়ে রেখে সেই লাশগুলোতে পেট্রোল এনে বোতল ভরে এক জায়গা থেকে পেট্রোল আনে একজন, আরেকজন এই পেট্রোলটা ঢালে, আরেকজন ম্যাচ নিয়ে আসে, তারপরে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করা হয় গাড়ি সহ। তাদের এই জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করার উদ্দেশ্য ছিল যাতে করে মানুষ বুঝতে না পারে যে এদেরকে কে হত্যা করেছে। পুলিশ হত্যা করে পুলিশের গাড়িতে রেখে আগুন দিলে মানুষ মনে করতে পারে যে পুলিশের গাড়িতে যেহেতু আগুন দেওয়া হয়েছে হয়তো এই হত্যাকাণ্ডটা ছাত্র জনতা করেছে। এইভাবে দায়টা অ্যাভয়েড করার জন্য তারা পুলিশের গাড়িতে রেখে আগুন দেয়। ঢাকা 19 আসনের সেই সময় যে এমপি ছিল সাইফুল ইসলাম, সে নিজ হাতে অস্ত্র নিয়ে গুলি বর্ষণ করেছে পুলিশের পাশাপাশি ছাত্রলীগকে নিয়ে। তিনি সহ এই লাশ পোড়ানোর ঘটনার সাথে সেই সময় কর্মরত 4 জন পুলিশ অফিসারকে আমরা শনাক্ত করেছি। এই 4 জন আর সাইফুল ইসলাম ঢাকা 19-এর এমপি সেই সময়ের, তার বিরুদ্ধে আমরা গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলাম। আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আজকে, বলেছেন ইমিডিয়েটলি তাদেরকে অ্যারেস্ট করে আদালতে সোপর্দ করার জন্য। নামটা আমরা যেহেতু এই অতীতের অভিজ্ঞতা থেকে নাম বলা মাত্র পালিয়ে গেছে, সেজন্য আমরা এই মুহূর্তে বলছি না। এটা আমরা যথাযথভাবে সরকারের আইনশৃঙ্খলা বাহিনীর যে ঊর্ধ্বতন মহল যারা গ্রেপ্তারটাকে এনশিওর করেন, যারা গ্রেপ্তারটা করেন আসলে, তাদেরকে আমরা জানিয়ে দিয়েছি যাতে করে তারা এই গ্রেপ্তারটা সুষ্ঠুভাবে করতে পারে পালিয়ে যাওয়ার আগে। তাজুল ইসলাম জানান, শেখ হাসিনাকে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। ছাত্র জনতার মধ্যে সবার মধ্যে আমাদের ব্যাপারে যাতে কোনো অনাস্থা তৈরি না হয়, আমরা ব্যাপক হারে গ্রেপ্তারি পরোয়ানা জারি করছি না। কারণ গ্রেপ্তারি পরোয়ানা ব্যাপকভাবে জারি না করে আমরা তদন্ত করে যাদের বিরুদ্ধে কনক্রিট এভিডেন্স পাচ্ছি সেগুলোকেই আমরা নিয়ে আসছি, কিন্তু কোনো অপরাধী ছাড় পাবে না, এটাও সত্য। আর বিভিন্ন থানাগুলোতে গোটা বাংলাদেশ জুড়ে যে সমস্ত থানায় মামলাগুলো করেছেন ভিকটিম পরিবার, আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের পক্ষ থেকে যে নির্দেশনা, আমরা সরকারের পক্ষ থেকে যে মতামত জানতে পেরেছি যে এই মামলাগুলোর কিন্তু তদন্ত অব্যাহত থাকবে। আমাদের রিকোয়েস্টের ভিত্তিতেই রাষ্ট্র সেই ব্যবস্থা নিয়েছেন। সুতরাং এই বিচারিক প্রক্রিয়ার অংশটাকে এক্সপেডাইট করার জন্য সরকারের পক্ষ থেকে নোট ভার্বাল দেওয়া হয়েছে, কূটনৈতিক চ্যানেলে তাকে ফেরত পাওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। সুতরাং এইটা একটা ধারাবাহিক প্রক্রিয়ার অংশ, এখানে আমার মন্তব্য করার কিছু নেই। আমরা চাইব সরকার এই কাজের মাধ্যমে সফল হয়ে তাকে যদি আমাদের কাছে আনতে পারেন তাহলে বিচারটা আরও ভালোভাবে করা সম্ভব হবে। সুতরাং রাষ্ট্র এবং আমরা আলাদা কোনো বিষয় না, রাষ্ট্রের পক্ষ থেকে যেটা করা হয়েছে এটা আমাদের পক্ষ থেকে রিকোয়েস্টের মাধ্যমেই করা হয়েছে। মামলার পরবর্তী শুনানি আগামী 26 জানুয়ারি। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। একলা চলো নীতি পরিহার করে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে চলমান সংকট মোকাবিলা করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চের নেতারা। মঙ্গলবার দুপুরে পুরনো পল্টন মোড় গণতন্ত্র মঞ্চ আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল থেকে এই আহ্বান জানানো হয়। সমাবেশে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, সদিচ্ছা থাকলেও বাস্তবে দেশ পরিচালনায় একের পর এক ব্যর্থতার পরিচয় দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচন, সংস্কার, গণতান্ত্রিক অভিযাত্রা পরস্পর বিরোধী বিষয় নয়, তবে ক্ষুধার্ত মানুষের পেটে ভাত দিতে না পারলে সংস্কারের ট্যাবলেট খেয়ে মানুষের ক্ষুধা নিবারণ হবে না। এই সময় খাদ্য ও জনগণের নিরাপত্তা নিয়ে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হলে আবারও রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি। নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার শুরু থেকেই রাজনৈতিক দলগুলোর সাথে সখ্যতার চেষ্টা করেনি। হঠাৎ করে একদিন বসে সব রাজনৈতিক দল একমত হয়ে যেতে পারে না। ব্যাপক জনসমর্থন থাকলেও একলা চলো নীতির কারণে দিন দিন দুর্বল হয়ে পড়ছে সরকার।
রাজনৈতিক পট পরিবর্তন হলেও দেশের আমলাদের আচরণে কোনো পরিবর্তন আসেনি। রাজধানীতে এক সেমিনারে আলোচকরা বলেন, এই সময় নিজেদের স্বার্থে সরকারি আমলাদের আন্দোলন দৃষ্টিকটু। মঙ্গলবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত জনপ্রশাসন সংস্কার নিয়ে আলোচনায় এ কথা বলেন বক্তারা। আলোচনায় অংশ নিয়ে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের চেয়ারম্যান ডক্টর বদিউল আলম মজুমদার জানান, কমিশনগুলো সুপারিশ দিয়ে বলে যাবে সরকার ও নির্বাচন কমিশনের কোর্টে। আর তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান মনে করেন, কিছু সময় গেলেও এই সরকারের জন আকাঙ্ক্ষা পূরণের সুযোগ এখনও শেষ হয়ে যায়নি। সংস্কারের নামে সময় নষ্ট না করার বিষয় সমাধান করেন বক্তারা। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, সংখ্যালঘু সংখ্যাগরিষ্ঠ এই শব্দগুলো নয়, ধর্মীয় সংহতি চাই। এদেশে সবাই এক পরিবার, সবাই একত্রে থাকবে, এমন স্বপ্ন বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। প্রধান উপদেষ্টা বলেন, নিজ নিজ ধর্মের শান্তির বাণী নিজের মনের মধ্যে স্থাপন করা গেলেও অন্য ধর্মের মধ্যেও তা খুঁজে পাওয়া যাবে, তখন আর অন্য ধর্মের সঙ্গে বিভেদ থাকবে না। এ সময় প্রধান উপদেষ্টা নেতৃত্বে বাংলাদেশে উদারতা, সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ গড়ে উঠবে বলে আশা প্রকাশ করে খ্রিস্ট ধর্মাবলম্বীরা। এক্ষেত্রে তাদের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেয়া হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে বাংলাদেশ নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলেও মন্তব্য তাদের। বড়দিন উপলক্ষে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টকে 2.5 কোটি টাকা অনুদান দেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে বিশেষভাবে ধন্যবাদ জানান তারা। দর্শক, বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও চলছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিনের উদযাপন। রাজধানীর ফার্মগেটে হোলি রোজারিও চার্চে এই মুহূর্তে আছেন আমাদের সিনিয়র রিপোর্টার ওবায়দুল্লাহ মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। ওবায়দুল্লাহ, সকাল থেকে এই চার্চে বড়দিনের উৎসব উদযাপন কেমন দেখছেন? আপনি একটা বিষয় জানেন যে আজ থেকে প্রায় 2000 বছর আগে আজকের এই বিশেষ দিনটিতে জেরুজালেমের বেথলেহেমে জন্মগ্রহণ করেন যীশু খ্রিস্ট। তাই সেই যীশু খ্রিস্টের এই জন্মদিনটিকেই কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশেষভাবে অর্থাৎ ধর্মীয় যে ভাবগাম্ভীর্য রয়েছে তার মধ্য দিয়ে কিন্তু দিনটিকে উদযাপন করে থাকে। সকাল কিন্তু আমরা যেই গির্জাটিতে রয়েছি ফার্মগেটে, সেখানে কিন্তু বিশেষ প্রার্থনা ছিল এবং বিশেষ প্রার্থনায় কিন্তু এই যে চার্চ রয়েছে এখানে খ্রিস্টান ধর্মাবলম্বীরা এসেছিলেন এবং সেই কিছুক্ষণ আগে অর্থাৎ ভোর 6টা থেকে শুরু করে কিন্তু এই দীর্ঘ সময় বিশেষ প্রার্থনার মধ্যে দিয়ে কিন্তু খ্রিস্টান ধর্মাবলম্বীরা এখানে এসেছিলেন এবং তাদের যে বাইবেল রয়েছে বাইবেল থেকে পাঠ করে শোনানো হয়। এবং কিছুক্ষণ আগে কিন্তু গণমাধ্যমের সঙ্গে যে এখানে যে জয়ন্ত এস গোমেজ রয়েছেন অর্থাৎ যে ফাদার রয়েছেন তিনি কথা বলেছেন যে যীশু খ্রিস্টের যে জন্মস্থান রয়েছে জেরুজালেম, সেখানে এখন যুদ্ধ চলছে এবং ইউক্রেন, রাশিয়া সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে যেখানে আসলে মানব জাতি বা মানব সভ্যতা এখন সংকটে রয়েছে তাদের জন্য আজকে বিশেষভাবে প্রার্থনা করা হয় এবং পাশাপাশি বাংলাদেশেও মানুষের জন্য আসলে প্রার্থনা করা হয়। আরেকটা বিষয় বলবো যে এই যীশু খ্রিস্টের জন্মতিথি বা যে বড়দিন রয়েছে ক্রিসমাস, এই দিনটিকে কিন্তু উদযাপন করতে রাজধানীর যে বড় বড় যে 5 তারকা হোটেলগুলি রয়েছে সেখানেও কিন্তু আলোকসজ্জা করা হয়েছে এবং প্রতিটি গির্জা অর্থাৎ রাজধানী ঢাকা সহ ঢাকার বাইরেও যে গির্জাগুলি রয়েছে সেখানে কিন্তু আলোকসজ্জা করা হয়েছে এবং গোশালা সাজানো হয়েছে এবং যে সান্তা ক্লজ রয়েছে সেগুলো কিন্তু এই প্রতিটি গির্জাতে স্থান পেয়েছে এবং সব কিছু মিলেই কিন্তু একটি যে উৎসব যে ভাব সেটি কিন্তু সকাল থেকে আমরা এখানে দেখেছি। এবং এর পরেও কিন্তু আজ সারাদিনই কিন্তু এই খ্রিস্টান ধর্মাবলম্বীরা তাদের যে রীতি রয়েছে অর্থাৎ যে এই বিশেষ দিনটিকে তারা আত্মীয় স্বজন এবং প্রিয়জনদের সঙ্গে সময় কাটাবেন এবং কুশল বিনিময় করবেন এবং সকালে কিন্তু আমরা সেটি দেখছি যে খ্রিস্টান ধর্মাবলম্বীরা এই চার্চে এসেছেন এবং বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে তাদের এই দিনটি যে বড়দিন রয়েছে সেটি তারা এখানে শুরু করেছেন। তো এই ছিল আমার কাছ থেকে ফার্মগেট চার্চ থেকে শুভ বড়দিনের সবশেষ। ধন্যবাদ ওবায়দুল্লাহ। এর আগে শুভ বড়দিন উপলক্ষে মঙ্গলবার রাতে রাজধানীর কাকরাইল গির্জা ও আর্চবিশপের হাউস ঘুরে দেখেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এই সময় তিনি খ্রিস্টান সম্প্রদায়কে বড়দিনের শুভেচ্ছা জানান। শান্তিপূর্ণ সহাবস্থান থেকে কাঁধে কাঁধ মিলিয়ে সুখী সমৃদ্ধ দেশ গঠনের সব ধর্মের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এদেশের গর্ব। সব সম্প্রদায়ের মানুষ যাতে তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পালন করতে পারে সে লক্ষ্যে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরাও নিরলসভাবে দায়িত্ব পালন করছেন।
আপনারা নির্দ্বিধায় আপনাদের এই পরব উদযাপন করবেন। আমরা সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমাদের লোকজন আছে, সেনাবাহিনী, এবং আপনাদের বিভিন্ন ধরনের নিরাপত্তা দিয়ে যাচ্ছে। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নির্বাচনী পরিবেশ ও সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে প্রয়োজনীয় সময় দেবে তার দল। মঙ্গলবার দুপুরে গাইবান্ধা ইসলামিয়া হাই স্কুল মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, গত 15 বছর আওয়ামী লীগের দুঃশাসন ও নির্মম হত্যাকাণ্ডের বিরুদ্ধে তরুণদের যে গণ অভ্যুত্থান ঘটেছে তা বাংলাদেশকে শান্তি ও সম্প্রীতির দেশ হিসেবে গড়ে তোলার সুযোগ সৃষ্টি করেছে। এদিকে রংপুরে এক পথসভায় আমির বলেন, দেশে মসজিদ পাহারা দিতে না হলে মন্দির, প্যাগোডা, চার্চও পাহারা দিতে হবে না। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। 17 বছর কারাভোগের পর মুক্তি পেলেন সাবেক উপমন্ত্রী পিন্টু। ফ্যাসিবাদ থেকে উত্তরণে নির্বাচিত সংসদ ও গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে বলেন মির্জা ফখরুল। নভ থিয়েটার ও পদ্মা সেতু মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ তদন্ত করবে দুদক। হাসিনার দুর্নীতির অনুসন্ধানকে অগ্রাধিকার দিচ্ছে সরকার, জানিয়েছেন প্রেস সচিব। শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশের চিঠির উত্তর দেয়নি ভারত, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। 6 জনের মরদেহ পোড়ানোর মামলায় 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। একলা চলনীতির কারণে দুর্বল হয়ে পড়ছে সরকার, অভিযোগ মান্নার। গণ অভ্যুত্থানের পরও আমাদের আচরণে পরিবর্তন আসেনি, অভিমত বিশিষ্টজনদের। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।